বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মদ নাসিমা খাতুন তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিক ও আইন সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বইটা নিয়ে বসে পড়ো। ষষ্ঠ অধ্যায় বের করো। ষষ্ঠ অধ্যায় আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা দেব। রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা দেব। মনোযোগ সহকারে তোমরা শোনো। মনোযোগ সহকারে শুনলে এবং বইটা বের করে দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি শুরু করছি। আজকের অনলাইন ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন সম্পর্কে বলবো। প্রথমে আমরা আসি যে আমরা প্রথমে কি করব? রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা সম্পর্কে একটু বলি আমরা। রাষ্ট্রের ধারণা, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে কি করে? বসবাস করে। কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়? আসলে হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয় না। আদিম মানুষ প্রথমে গোত্র ভিত্তিক বসবাস করত। কিভাবে বসবাস করত? গোত্র ভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। কি করতে হয়? রাষ্ট্রের প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের কি বলা হয়? নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য কি রাষ্ট্র অনেক কাজ করে। কি করে? রাষ্ট্রে বসবাস করার জন্য ওই রাষ্ট্রের কি করে? নাগরিকদের সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অ্যারিস্টটলের মতে, আমরা সবাই অ্যারিস্টটলের কথা শুনিনি শিক্ষার্থীরা? অ্যারিস্টটল কি বলেছে সেটা আমরা একটু দেখি। অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। কি বলেছে? আমি আবার বলছি, স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। আর একটা রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। কি বলেছে ম্যাকাইভার? দেখো, ম্যাকাইভার বলেছে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন। সরকার যে আইনটা করবে সেই আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ থাকবে। আরো একজন বলেছে, অধ্যাপক গার্নার বলেছেন কি? দেখো, রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। কি আছে?
সুসংগঠিত একটি সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। মানে কি, ওই জনসমাজ ওই সরকারের প্রতি অনুগত থাকবে। এটাই হচ্ছে কার সংজ্ঞা? এটা হচ্ছে অধ্যাপক গার্নার। তাহলে আমরা সর্বোপরি কি বলতে পারি? যে আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ। রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। তাহলে কি রাষ্ট্রের ধারণা সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা কি করব? আমরা এই সম্পর্কে বলবো। আমরা পড়লাম রাষ্ট্রের ধারণা, বিভিন্ন বিজ্ঞানী রাজনৈতিক অধ্যাপকের সংজ্ঞা শুনলাম যে রাষ্ট্র কাকে বলে। এখন আমরা পড়ব যে রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের কিছু উপাদান আছে। রাষ্ট্রের কয়টি উপাদান আছে তোমরা সবাই অবশ্যই জানো। তারপরেও আমি বলছি যে রাষ্ট্রের 4টি উপাদান আছে। কয়টি উপাদান আছে? 4টি উপাদান আছে। কয়টি উপাদান আছে? 4টি উপাদান আছে। কি কি আমরা সেগুলো দেখে নিই। 1, জনসমষ্টি। কি জনসমষ্টি না হলে রাষ্ট্র গঠন হয়? 1 আছে জনসমষ্টি, 2 হচ্ছে নির্দিষ্ট একটি ভূখণ্ড, 2 কি নির্দিষ্ট একটি ভূখণ্ড, 3 হচ্ছে সরকার, 4 হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে কি রাষ্ট্রের উপাদান কয়টি আমরা বলতে পারবো? 4টি। কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা অবশ্যই পারবো, তাই না শিক্ষার্থীরা? এবার আমরা রাষ্ট্রের উপাদান সম্পর্কে একটু জানি। রাষ্ট্রের উপাদান সম্পর্কে একটু জানি। লক্ষ্য করো, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের কয়টি উপাদান পেতে পারি? 4টি উপাদান। আমি যেটা বললাম যে রাষ্ট্রের 4টি উপাদান। একটি হচ্ছে জনসমষ্টি, 2 হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 হচ্ছে সরকার, 4 হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করব জনসমষ্টি। জনসমষ্টি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। কি উপাদান? প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। কি একান্ত অপরিহার্য? জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারপার্শ্বিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরা বাঁধা কি নেই, নিয়ম নেই। ধরা বাঁধা কোনো নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। কয়েক কোটিও হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন ও ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। কোথাকার জনসংখ্যা? গণচীন এবং ভারতের জনসংখ্যা 100 কোটিরও উপরে। অন্যদিকে স্যান মেরিনো ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে কত? কোন কোন রাষ্ট্র? স্যান মেরিনো ওর জনসংখ্যা হচ্ছে 33,225 জন। 33,225 জন। আর হচ্ছে মোনাকোর জনসংখ্যা কত? 38,000।
ভূখণ্ড, একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই থাকতে হবে। এইটি হচ্ছে রাষ্ট্রের উপাদানের দ্বিতীয় উপাদান। রাষ্ট্রের উপাদানের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বোঝায়। রাষ্ট্রের জনগণ বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিক ভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রেরই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুস সালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে। অনেক সময় কি হতে পারে যে রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, যেমন যাদের আছে দ্বীপের সমষ্টি, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। এবার আমরা আলোচনা করব নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কে। তোমরা জানলে এটা হচ্ছে রাষ্ট্রের উপাদানের দ্বিতীয় উপাদান। রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে সরকার। রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে সরকার। আমরা একটু জানি সরকার সম্পর্কে। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। কয়টি বিভাগ থাকে? 3টি বিভাগ থাকে। কি কি? কয়টি বিভাগ থাকে? রাষ্ট্র পরিচালনা করার জন্য 3টি বিভাগ থাকে। 3টি। কি কি? এক হচ্ছে বিচার বিভাগ, এক হচ্ছে আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, তিন হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? সরকার, তাই না? আমরা বলছি কি সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। একটা হচ্ছে কি আইন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, 2 হচ্ছে শাসন বিভাগ, 3 হচ্ছে বিচার বিভাগ। এই 3টি বিভাগ অবশ্যই একটি সরকারের থাকতে হবে। এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। কি করে? নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসন গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের
ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। এই জন্য একজন অধ্যাপক এর সম্পর্কে তার মতামত পোষণ করেছেন। যেমন অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। খুব সুন্দর একটা কথা, সবাই মনে রাখবে, একটি গুরুত্বপূর্ণ কথা অধ্যাপক গার্নার বলেছে। কি বলেছে? রাষ্ট্র যদি হয় জীবদেহ, তার মানে কি? জনগণ, আমরা মানুষ, জীবদেহ, তবে সরকার হলো এর একটি কি? মস্তিষ্ক স্বরূপ। সরকার হলো একটি মস্তিষ্ক স্বরূপ। এবার আমরা করব, কি? রাষ্ট্রের উপাদানের শেষ উপাদান সার্বভৌমত্ব। কি পড়ব? সার্বভৌমত্ব। রাষ্ট্রের 4 নম্বর উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। তাহলে কি? নিজের ইচ্ছা ছাড়া অন্য প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, আর এক ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। তাহলে আমরা বুঝলাম। এবার আমরা কি করলাম? এবার পড়লাম যে রাষ্ট্রের ধারণা পড়লাম, রাষ্ট্রের উপাদান পড়লাম। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এবার আমরা রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। কি? রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সবাই লক্ষ্য করো শিক্ষার্থীরা, রাষ্ট্রের কার্যাবলী। একটা রাষ্ট্র থাকলে তার তো কিছু কার্যাবলী থাকে, তাই না? রাষ্ট্রের কার্যাবলী, সমাজের অঙ্গ হিসেবে রাষ্ট্র কি কাজ করে কিংবা রাষ্ট্র কি করতে পারে আমাদের জানা দরকার। অর্থাৎ জনগণের জন্য রাষ্ট্র কি ধরনের সেবা প্রদান করে এবং এর সামর্থ্য কতটুকু, এই পাঠ থেকে আমরা তা জানব। রাষ্ট্র 2 ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলী 2 ভাগে ভাগ করা যায়। কার্যাবলী 2 ভাগে ভাগ করা যায়। এক তোমরা সবাই জানো, তারপরে দেখো অপরিহার্য বা মুখ্য কার্যাবলী।
বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে আমরা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলি। তাহলে কি মুখ্য বা অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর কাজ কাকে বলতে পারো? রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর কাজ বলা হয়। রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো অনেক আছে। সমাজের শান্তি ভোগকারীদের শাস্তির বিধান, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান, তারপরে হচ্ছে যে আইন কানুন মেনে চলতে হবে, তারপরে কি সামগ্রিক আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, বিভিন্ন কাজ। এগুলো রাষ্ট্রের অপরিহার্য ও মুখ্য কাজ। এবার আমরা কি করব? রাষ্ট্রের কল্যাণমূলক ও ঐচ্ছিক কাজ কি করব? কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। দেখো তোমরা সবাই, বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রেরই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা ও কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নের রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। তাহলে আমরা সর্বোপরি কি বুঝলাম? যে জনগণের জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক ও গৌণ কাজ। কি তার ভিতরে কি আছে? রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এই কাজগুলোকে ঐচ্ছিক বা গৌণ কাজ হিসেবে আমরা ধরতে পারি। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত, যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত সেই রাষ্ট্র তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? রাষ্ট্রের সমস্ত জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষিত মানুষ। শিক্ষিত নাগরিক ও তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। একজন রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। তাহলে আমরা কি পড়লাম? আমরা আজকে আলোচনা করলাম কি রাষ্ট্রের কি পড়লাম? ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই তিনটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। প্রথমে রাষ্ট্রের ধারণা সম্পর্কে আলোচনা করলাম, তারপরে রাষ্ট্রের উপাদান সম্পর্কে আমরা অবশ্যই জানি যে রাষ্ট্রের উপাদান চারটি। তারপরে কি রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করলাম। রাষ্ট্রের কার্যাবলী হচ্ছে দুইটি, অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, 2 নম্বর হচ্ছে কল্যাণমূলক ও ঐচ্ছিক কার্যাবলী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তারপরেও একটি কথা বলতে চাই যে এই করোনাকালীন সময়ে তোমরা বেশি বেশি ঘরে অবস্থান করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে এবং পড়াশোনার প্রতি সমস্ত বিষয়ে মনোযোগ দিবে।
হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে এসে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত 20 সেকেন্ড ধরে পরিষ্কার করবে এবং সুস্থভাবে জীবনযাপন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।